I've been fucking hoes and popping pillies, man. I feel just like a rock star. ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত দেখব কালার। আমাদের ক্লাসের আজকে আলোচ্য বিষয় হলো কালার। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো কালার বিষয়টা অনেক ব্যাপক। আমাদের ডিজাইনগুলো হবে মূলত প্রিন্টিং মিডিয়ার জন্য, ওয়েব মিডিয়ার জন্য, মোবাইলের জন্য সহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ার জন্য। তো আজ ওয়েব মিডিয়া, প্রিন্টিং, তোমার অন্যান্য ভিজুয়াল মিডিয়ার জন্য আমরা কাজ করি মূলত RGB মোডে, তাই না? আচ্ছা, আজকে আমাদের বিশেষ আলোচ্য বিষয় হলো CMYK মোড। CMYK মোড স্পেশালি ব্যবহার হয় হলো প্রেসগুলোতে, তাই না? প্রিন্টিং এর জন্য। প্রিন্টিং এর জন্য CMYK মোডে প্রেসগুলোতে 4টা রঙে মূলত ছাপা হয়। কয়টা রঙে? 4টা রঙে। একটা হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক। 4টা কালার 4 বারে ছাপা হয়। অর্থাৎ একটা কাগজকে 4টা ডাইস দিয়ে, 4 কালারের 4টা ডাইস দিয়ে 4 বারে ছাপা হয়। এইবারে একটা রঙের উপর আরেকটা রং দ্বিতীয়বার ছাপার সময় পড়ে একটা নতুন রঙের সৃষ্টি হয়। তারপর আবারও রং করলে, অন্য রং করলে আবার একটা নতুন রঙের সৃষ্টি হয়। এইভাবে করে 4টা রং মিলেই আমরা যতগুলো রং দেখতে পাই, 4টা রং মিলেই কিন্তু এই রংগুলো সব সৃষ্টি হয়। তো আমরা যদি মাল্টি কালারে ডিজাইন করি, অর্থাৎ যেখানে আমাদের CMYK 4টা রং ব্যবহার করেই যাবতীয় রং তৈরি করব, এরকম ডিজাইন করি, তাহলে বিশেষ বিবেচনার কিছু নাই। আমাদের কভার ছাপতে হবে মাল্টি কালার ডিজাইনটা পেসেস বের করতে গেলে 4 বার। কিন্তু এমন যদি হয় কোনো কারণে আমরা মনে করি আমরা প্রেসের খরচ বাঁচাবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কালারের সংখ্যা কমিয়ে আনতে পারি। খরচটা কিভাবে বাঁচে? আমার একটা ডিজাইন যদি কাগজে প্রিন্ট করতে হয়, তাহলে কভার ছাপতে হবে 4 বার। 4 বার ছাপতে গেলে ওর 4টা ডাইস তৈরি করতে হয়, 4 বারে ছাপতে হয়। প্রত্যেকটা ডাইসের দাম আলাদা আলাদা আছে। ধরে নিই আমরা একটা ডাইসের দাম যদি 200 টাকা হয়, ডাইস তৈরি করার খরচ, তাহলে 4টা ডাইস তৈরি করতে কত লাগে? 800 টাকা। একবার একটা ডাইস ছাপতে যদি, প্রতি হাজারের কথা বলছি, প্রেসে ছাপার ইউনিট হলো হাজারে, 1 পিস 2 পিস না কিন্তু। তো একটা ডাইস দিয়ে 1000 ছাপতে যদি 200 টাকা লাগে, তাহলে 4টে কালারে ছাপতে গেলে 800 টাকা লাগবে। তাহলে আমার একটা কালারের জন্য, প্রতিটা কালারের জন্য ডাইস এবং ছাপা দিয়ে লাগতেছে 400 টাকা। আমি একটা কাল্পনিক হিসাব বলছি। তাহলে আমার 4 রঙে ছাপতে গেলে আমার লাগতেছে 4 4 1600 টাকা। তারপরে অন্য অন্য খরচ যোগ হবে। ডিজাইনের খরচ আছে, কাগজের খরচ আছে, কাটিং এর খরচ আছে, বাইন্ডিং এর খরচ আছে, অন্য অন্য খরচগুলো যোগ হবে। তো এমন যদি হয় যে আমি কিছু খরচ বাঁচিয়ে ফেলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার 1000 পিস পোস্টার তৈরি করতে হবে। কাগজ তো আর 500 পিস দিলে হবে না, হবে 1000 পিস। 1000 পিস লাগবে, এটা কনস্ট্যান্ট। ডিজাইনের খরচটা আমার একটা পোস্টারের ডিজাইন খরচ কনস্ট্যান্ট। একমাত্র বাঁচানোর জায়গা হলো কালার কমিয়ে আনা। আমি তখন বুদ্ধি করে 4 রঙের মিশ্রণে ডিজাইনটা না করে, দেখা গেল 2 রঙের মিশ্রণ দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। এই দুটো রং মিলেমিশেই আরো কিছু রং তৈরি হয়। ফলে আমার কি হলো, এক একটা রঙের জন্য আমার কত খরচ হচ্ছিল? ডাইস আর প্রিন্টিং দিয়ে 400 টাকা করে। তাহলে দুটো রং যদি আমার কমিয়ে আনা হয়, তাহলে কত বেঁচে যাবে?
কেন? দুটো রঙে কত বাঁচবে? 800 টাকা বেঁচে গেল। তাহলে আমার কিন্তু 800 টাকা বেঁচে গেল। এবং এই কাজটি আমাদের খুলনার মতো জায়গাতে, মানে এটা তো গরিব শহর, অনেকেই হিসাব করে কাজ করে, বা যারা ব্যাপক পরিমাণ কাজ করে, প্রায়ই করতে হয়, তারাও খরচ বাঁচানোর চেষ্টা করে এবং তারা এই কাজগুলা করে। কিন্তু ইনস্ট্যান্ট উদাহরণ দিই আমি তোমাদেরকে। তোমাদের একটা পোস্টার খোলায় আনছি গেটের বাইরের থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো রং আছে বলো তো? এখানে আপাত দৃষ্টিতে দেখে কতগুলো কালার মনে হচ্ছে? 7টা, 8টা, 9টা, 10টা বা আরো রকমের মনে হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে কয়বার ছাপা এটা, তা কি বলতে পারবা? হুম? কয়বার ছাপা? 2বার ছাপা। কি কি রঙে ছেপেছে ওরা? এইখানে ছাপা মাত্র 2টা কালার দিয়ে। 2টা কালার দিয়ে ছেপে এতগুলো কালার তৈরি হয়েছে। আমরা একটু বাস্তবে এখানে উদাহরণ দেখলাম, এবার স্ক্রিনে দেখি। আমরা এই পোস্টারের কালার দুটোই বেছে নিই। এটা হলো পিওর সায়ান কালার। এটা হলো পিওর ম্যাজেন্টা কালার। কয়টা কালার পেয়েছি আমরা? 2টা। এবারে এইখানে আসো, সায়ান আছে 100%, সায়ান করে দিয়ে 90%, না 75% করে দিই, আরো অনেক কমাই দিই। তাহলে এটা একটা লাইট কালার হলো। এইখানে সায়ান আছে 50 করে দিই এখানে, তাহলে এটাও একটা কালার হলো আর একটু লাইট। এইখানে করে দিই 25। তাহলে সায়ানের এতগুলো ভেরিয়েশন হয়ে গেল কিন্তু, দেখেছো? আরো কমালে আরো কম হবে, কিন্তু তোমাদের স্ক্রিনে ভালো বোঝা যাবে না। আমি 25 পর্যন্ত রাখলাম। বিভিন্ন ভেরিয়েশন করা যায়। এটারও সেম ওয়েতে কি করে দেব? 75 করে দিই। আচ্ছা, এটাকে 50 করে দিই। যা ইয়েলোতে চলে গেছে। আর এটাকে 25 করে দিই। তাহলে এখানেও কালারের ভেরিয়েশন হলো। এইবার আসো মিক্সিং এর ক্ষেত্রে। মিক্সিং করব আমি কালার। এখানে সায়ান 100% আছে, ম্যাজেন্টাও আমি 100% দিয়ে দিলাম। কালার আর একটা তৈরি হয়ে গেছে দুটোর মিক্সিং এ। আসো, সায়ান আসছে 75%, ম্যাজেন্টা দিয়ে দিলাম 100%। কালার কি ভিন্ন একটা পেলাম? সায়ান আছে 25%, ম্যাজেন্টা দিয়ে দিলাম 100%। আর একটা ভিন্ন হলো। সায়ান আছে 25%, ম্যাজেন্টা দিয়ে দিলাম 100%। আর একটা ভিন্ন হলো। এবারে আরো দেখো যে কতগুলো কালার তৈরি হয়। এখানে ম্যাজেন্টা আছে, না এখানে তোমার সায়ান, সায়ান দেবো 100%। দেখো সায়ান দিলাম 100%, এবার ম্যাজেন্টা কমায় আনবো। ম্যাজেন্টা এখানে 100% আছে, এখানে দিলাম 75%। কালার ভিন্ন হয়েছে। এখানে সায়ান 100% রাখবো, ম্যাজেন্টা দেবো 50%। কালার ভিন্ন হয়েছে। সায়ান 100% রাখবো, ম্যাজেন্টা দিব 25%। কালার ভিন্ন হচ্ছে সবগুলা। সায়ান আছে 100%, না এটা আর দিব না, সায়ান 100% দিয়ে এবার কমাতে শুরু করি।
এবার ম্যাজেন্টা দিই 75%, সায়ান 100%, ম্যাজেন্টা দিই 50%, সায়ান 100% রেখে ম্যাজেন্টা দিই 25%। তাহলে কালারের যে ভিন্নতাগুলো তৈরি হচ্ছে দেখছো? তাহলে এই যে আমরা কম্বিনেশন গুলো করলাম, আরো কম্বিনেশন করা যায়, একটু কমিয়ে একটু বাড়িয়ে আরো কম্বিনেশন করা যায়, যায় না? একটা কালার দিয়ে 100 কালার করতে পারছি আমরা। দুইটা কালার যদি ব্যবহার করি তাহলে দুইটা কালার দিয়ে 200 কালার প্রাথমিকভাবে তৈরি হয়ে গেল। আর ওইটার কম্বিনেশন আর যতভাবে করা যায় কয়েক হাজার কালার তৈরি হবে। যদিও একটা কালারের থেকে আরেকটা কালার কতটা বেশি হয়তো চোখে আলাদা করে ধরা নাও পড়তে পারে প্র্যাকটিক্যালি, তারপরও দুইটা কালার দিয়ে দেখো কতগুলো কালার কিন্তু তৈরি হয়েছে, তাই না? তাহলে একটু যদি বিবেচনা করে ডিজাইনগুলো তৈরি করা হয় তাহলে কম কালার দিয়েও কিন্তু অনেক কালারের কম্বিনেশনে সুন্দর ডিজাইন বের করে আনা যায়। বুঝছো? এটা স্পেশালি প্রেসের জন্য, অন্য অন্য জায়গার জন্য না। আমরা যদি ডেস্কটপ প্রিন্টার থেকে প্রিন্ট দিই সেই ক্ষেত্রে কি আমাদের বারবার প্রিন্ট দিতে হয়? একবারই, তাহলে তো ওখানে আর কালি বাঁচানোর কোনো কারণ নেই। আমরা যদি ওয়েবের জন্য ডিজাইন করি সেখানে কি কালি খরচ হচ্ছে আমাদের দেখার জন্য? হচ্ছে না। সুতরাং ওখানেও এটা বিবেচনার জন্য না। অন্য অন্য ভিজুয়াল মিডিয়াতে কোথাও খরচ হচ্ছে না ডিজাইনের খরচ ছাড়া। তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ না। এটা স্পেশালি কোথায় গুরুত্বপূর্ণ? প্রিন্টিং এর জন্য, পেজে প্রিন্টিং এর জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো হামেশাই আমরা দেখতে পাই এক কালারের ডিজাইন, হয়তো শুধু কালো, শুধু লাল, শুধু তোমার নীল, সবুজ, এরকম বিভিন্ন রকম একটা কালারের টোটাল ডিজাইনটা করা, একটা কালারের বিভিন্ন কম্বিনেশনে, অর্থাৎ কমিয়ে বাড়িয়ে, হালকা করে, ডার্ক করে, তাই না? তাহলে কিন্তু খরচ বেঁচে গেল। এক কালারে হলে অনেক খরচ বেঁচে গেল। এবার যদি আর একটু বেশি খরচ করা হয় তাহলে দুইটা কালার আমরা দিতে পারছি, দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু এবার আরো অনেক রকম কালার তৈরি হচ্ছে। বুঝছি? তাহলে এই ডিজাইনটা কমপ্লিটলি, এই ডিজাইনটা দুইবারে ছাপা, মাত্র দুইটা কালারে করা, কিন্তু ডিজাইনের কারণে এটাতে নানা রকম কালার অলরেডি তৈরি হয়ে গেছে। বুঝছি আমরা বিষয়টা? এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় প্রিন্টিং এর ক্ষেত্রে। যদি কেউ বাস্তবে প্রিন্টিং কাজের সঙ্গে জড়িত হয় তখন এটা তাকে জানতে হবে। কি বলছি বোঝা গেছে? তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এটা ফেলে দিলাম। এবার কতগুলো টিপস ট্রিক্স, কালার সম্পর্কে সাধারণ কিছু জ্ঞান। ধরে নেওয়া যাক ব্যাকগ্রাউন্ডটা হলো যে কোনো একটা সলিড কালারে, তার ভেতরে আমরা সাদা কালার দিয়ে একটা কিছু লিখলাম, এটা হলো সাদা কালারে। এই জিনিসটাকে বলা হয় রিভার্স। এটা প্রিন্টিং এর ভাষায় এটাকে বলা হয় রিভার্স কালার। অর্থাৎ কোন সলিড কালারের ভেতরে সাদা দিয়ে লেখা, এটাকে বলা হয় রিভার্স। রিভার্স কথার অর্থ হলো কি? উল্টা। স্বাভাবিকভাবে কাগজটা থাকে কোন কালারের? সাদা। তারপরে যে কোনো কালার দিয়ে আমরা লেখাটা তৈরি করি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, কাগজটাকে যে কোনো একটা রঙে ঢেকে দেওয়া হচ্ছে আর সাদা দিয়ে ছাপা হচ্ছে, এটাকে বলা হয় রিভার্স, উল্টা। তাহলে রিভার্স কথাটার অর্থ বুঝছি। এইখানে কি কোথাও রিভার্স আছে? আছে নাকি কোথাও রিভার্স? কোথাও আছে নাকি রিভার্স? হুম, সবগুলাই রিভার্স, ঠিক আছে। ঠিক সবগুলাই রিভার্স না, ভর্তি চলছে, পরিচালক, তারপরে নিচের অ্যাড্রেস, এইগুলো স্পেশালি রিভার্স।
আর কোনো ব্যাকগ্রাউন্ডের পরে যখন সাদা না দিয়ে অন্য কালার দিচ্ছি, তখন সেটাকে আমরা রিভার্স বলছি না, বলছি অমুক ব্যাকগ্রাউন্ডে তমুক রঙের লেখা। আচ্ছা, তোমাদের আর একটা শব্দের সঙ্গে পরিচয় করায় দিই, সেটা হলো স্পট কালার। তো স্পট কালার বলতে বোঝায় যে স্থানীয়ভাবে কোনো একটা বিশেষ জায়গাতে বা একটা স্পটে একটা বিশেষ কালার অ্যাপ্লাই করাকে বলা হয় স্পট কালার। আমরা সাধারণত প্রিন্টিং এর ক্ষেত্রে ৪ বার ছেপে সমস্ত রং তৈরি করি। ৪টা রং বিভিন্নভাবে মিলেমিশে বিভিন্ন রং তৈরি করে, তাই না? এর ভেতরে কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হলো ২টা রং, স্পেশালি ২টা রং মিক্সিং কালার দিয়ে ভালো ফোটে না। সেই ২টা রং, একটা হলো সোনালী আর একটা হলো রূপালী। সোনালী কালারটা তুমি যতই চেষ্টা করো লাল, এই লাল তো বলা যাবে না, ম্যাজেন্টা, ইয়েলো বা অন্যান্য কালারের মিশ্রণ দিয়ে ফুটানোর চেষ্টা করো, স্ক্রিনে হয়তো কাছাকাছি দেখা যাবে, কিন্তু প্রিন্টিং এর সময় একটা কালারের উপর আর একটা কালার পড়ে কালারের ঔজ্জ্বল্য, ব্রাইটনেস খানিকটা কমে যায়। সোনালী এবং রূপালী দুটো কালারই উজ্জ্বলতা দাবি করে, অর্থাৎ উজ্জ্বল না হলে সুন্দর লাগে না। তো এই উজ্জ্বলতা পেতে ভিন্ন টেকনিক অবলম্বন করা হয়। এটাকে মিক্স কালার দিয়ে না ছেপে, অর্থাৎ ডিজাইনের ভেতরে অন্যান্য কালারের মাধ্যমে সোনালী বা রূপালী না তৈরি করে এই সোনালী বা রূপালীর জায়গাটা সরাসরি ভিন্ন, অর্থাৎ সোনালী বা রূপালী দিয়েই সরাসরি ছাপা হয়। অর্থাৎ আমি যদি একটা ডিজাইন করি যেখানে সোনালী আছে, তাহলে আমাকে কি করতে হবে, ৪ কালার দিয়ে আমি ডিজাইনের অন্যান্য অংশগুলো তৈরি করব। আর যে জায়গাটাতে সোনালী আছে ওই জায়গাটা শুধুমাত্র সরাসরি সোনালী কালার দিয়েই ছাপা হবে। সোনালী একদম ডাইরেক্ট রেডি কালার, সোনালী হিসেবেই থাকে ওটা। সবুজ কালারটা কিন্তু রেডি কালার প্রয়োজন নেই, তার কারণ আমার ইয়েলো এবং সায়ান দুটো মিশেই আমার সবুজ কালারটা তৈরি হচ্ছে, এই জন্য ওটার প্রয়োজন নেই। কিন্তু সোনালীটা আসলে উজ্জ্বলতা পায় না বলে ওটাকে সরাসরি সোনালী কালার হিসেবেই বিক্রি হয় এবং ওইভাবেই ছাপা হয়। এই সোনালী এবং রূপালী এই দুটো কালারকে স্পেশালি স্পট কালার বলা হয়। বুঝছি কিনা? আচ্ছা, তাহলে কালার সম্পর্কিত আলোচনাটা গেল। এইবার তোমাদের কাজ থাকবে এই যে পোস্টারটা, এই পোস্টারটা রিডিজাইন করা। এটা কোনো একটা প্রেস থেকে সে ডিজাইন করিয়ে ছেপেছে। হুম, এই কোচিং এর মালিক বা পরিচালক। তো আমরা চেষ্টা করব এই একই লেখা, একই মাপ, একই রকম কালার ব্যবহার করে, একই রকম কালার বলতে ২টা কালার ব্যবহার করে। কি কি কালার এখানে ব্যবহার করা হয়েছে? সায়ান এবং ম্যাজেন্টা। এই ২টা কালারকে ব্যবহার করেই আমরা এর থেকে সুন্দর করতে পারি কিনা জিনিসটাকে, এটা হলো আমাদের কাজ হবে ক্লাসের শেষে। এরপর তোমাদের একটা কাজ দিয়েছিলাম আমি, রিয়েল লাইফ জব, অর্থাৎ এই কাজটি আমার কাছে নিয়ে এসেছিল, আমি করে অলরেডি সেটা ডেলিভারি দিয়েছি, ছাত্র চলে গেছে। তোমাদের প্রিন্টেড কপি দেখাবো, তার আগে তোমাদেরকে দিয়েছিলাম যে তোমরা বাড়িতে এটা ট্রাই করো হোমওয়ার্ক হিসেবে। এই কাজটি আমরা করার মাধ্যমে বাস্তব কাজের জগতে প্রবেশ করব। কি বলছি বুঝছো? আচ্ছা, তো কিভাবে কাজগুলো করতে হয়, কি কি ধাপে, কোনটা পরে কোনটা, কিভাবে করলে
সঠিকভাবে আমরা তুলতে পারবো কাজটা, এটা আমরা একটু সিস্টেমেটিক ভাবে দেখি ক্লাসে। আচ্ছা, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য। সেটা হলো যে, চলো, অ্যানাউন্সমেন্ট হলো আগামী সপ্তাহে বৃহস্পতিবার আমরা ক্লাস করার বদলে সবাই এখানে উপস্থিত হয়ে বেড়াতে যাব। বেড়াতে যাব এই রাস্তার একদম মাথায় গিয়ে হাইওয়ে আছে, তোমরা জানো, সেখানে তোমরা সুন্দর করে সেজে গুজে আসবে সবাই। হুম? না, আমি বলছি ভিন্ন উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আমি তো কথা সহজভাবে বলি না, তোমরা জানো। তো সবাই অ্যানাউন্সমেন্ট শুনেছো, সবাই খুব খুশি হয়েছে আমি জানি। কারণ কাজ করতে করতে দীর্ঘদিন, প্রায় 1 মাস আমরা পার করে ফেললাম। হ্যাঁ, একঘেয়েমি আসতে পারে মাঝে মাঝে, একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন আছে, তাই না? তো সেই হিসেবে তোমরা খুশি হয়েছো আমি জানি। আমি কিন্তু একটা কথা তোমাদের বলেছি, সুন্দর করে সেজে গুজে আসবো আমরা সবাই, যেন আমাদেরকে দেখে সবাই, আরে এত সুন্দর ওয়েল ড্রেস একদল ছেলে মেয়ে কোত্থেকে এলো, সবাই যেন এরকম কি মনে করে। হ্যাঁ, না না, একদম নয়, আমাদের যে ড্রেস আছে সেটাই সুন্দর করে সেজে আসবো। হুম? আচ্ছা ঠিক আছে, এই অ্যানাউন্সমেন্ট শেষ। পকেটে করে টাকা নিয়ে আসবি, যা ইচ্ছা কিনে খাবো। হুম। আচ্ছা, গল্প শেষ তো, অ্যানাউন্সমেন্ট শেষ। শেষ। এইবার আমি একটা কথা বলতে চাই। সে কথাটি হলো যে, যখনই আমরা শুনেছি যে আমরা অমুক দিন বেড়াতে যাব, সুন্দর করে সেজে গুজে আসবো, অনেস্টলি যদি আমরা উত্তর দিই তাহলে অধিকাংশই স্বীকার করতে বাধ্য হবে অলরেডি কিন্তু আমরা ভেবে ফেলেছি যে ওই দিন কে কি ড্রেস পরবো। ভাবছি একটা দেবো, ভাবিনি আমি। আমি বলেছি যে অধিকাংশই ভেবে ফেলেছি। অনেস্টলি যদি তারা স্বীকার করে যে না, আমি সত্যি কথা বলতে চাই, ভেবে ফেলেছে না অনেকেই, আমি অন্তত ভাবি। এই জায়গাটা বোঝানোর জন্য আমি এই অ্যানাউন্সমেন্টের অবতারণা করেছি। অ্যানাউন্সমেন্ট মিথ্যা ছিল, ভুলে যাও। এবার আসল জায়গায়, ক্লাসে, এটা ক্লাসেরই অংশ। তাহলে যখন আমরা বেড়াতে যাব শুনেছি, তখন কিন্তু আমরা কি ড্রেসিং করব ভেবে ফেলেছি, তাই না? আমরা এরকমটাই করি। আমরা যখন ক্লাসে আসবো চিন্তা করি, তখনও কিন্তু চিন্তা করি কোন জিনিসটার সঙ্গে কোন জিনিসটা পরবো, কি কম্বিনেশন হবে, সেটা ভালো লাগবে কি মন্দ লাগবে, এরকম করে ভাবি না আমরা? গ্রাফিক্স ডিজাইনে কিন্তু সেম ওয়েতে ভাবতে হয়। এই যে কাজটি যখন আমাকে দিল, কাজটি আমি সামনে নিয়ে দেখলাম, সাব্বির ম্যাথ ল্যাব। উপরে আবার একটা লাইন হবে, ব্যতিক্রমতার সাথে গণিতের ভিত্তি তৈরি করতে। তারপরে আছে কি, বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ এইচএসসি ম্যাথ উইথ প্রি ইঞ্জিনিয়ারিং, ফোন নাম্বার পিটিআই মোড়, চাইনিজ প্যালেসের বিপরীতে খুলনা। এই লেখাটি আমাকে ক্লায়েন্ট দিয়েছে। আমি যখন পড়ে দেখছি, তখন থেকেই কিন্তু আমার ভাবনা শুরু হয়ে গেছে যে এটা পোস্টার হবে, পোস্টারটা কেমন করা যায়, কোন জায়গাটা বড় করতে হবে, কোন জায়গাটা ছোট করতে হবে। এটা হলো কাজের ধারার প্রথম পার্ট। মনে মনে একটা ডিজাইন তৈরি করে ফেলা। ডিজাইন অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়? মাথায় তৈরি হয়। ডিজাইন প্রথমে মাথায় তৈরি হয়, সেইটাকে আমরা কি করি,
হ্যাঁ, সেইটাকে আমরা পর্দায় বা স্ক্রিনে বা কম্পিউটারে আমরা রূপায়িত করি, অর্থাৎ বাস্তবে রূপ দিই। তাহলে কোনো ডিজাইন শুরু করার আগে, কোনো ডিজাইন করতে বসে প্রথমেই আমাদেরকে কি করতে হয়? আগে তার একটা রূপ কল্পনা করে নিতে হয়। জিনিসটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এইভাবে করলে ভালো হতে পারে। একটা মনে মনে খসড়া করে নেওয়া, একটা দাঁড় করিয়ে নেওয়া। কি বলছি বোঝা গেছে? এটা হলো প্রথম ধাপ। এবার কাজের ধাপগুলো ধীরে ধীরে জানবো। মজা না দিলে তো এই এই কথাটি না বললে তো মনে থাকতো না এইভাবে। একটা বিষয়, সেটা হলো যে আমরা যে ডিজাইনটা মনের ভিতর মাথার ভিতর তৈরি করব, একটা জিনিস কি তোমরা জানো? যা কিছু আমরা দেখিনি, শুনিনি বা যার মুখোমুখি হয়নি, সেই জিনিস আমরা কল্পনা করতে পারি না। সেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা যা কিছু কল্পনা করি সবই আমাদের প্রত্যক্ষের ভিত্তিতে বা প্রত্যক্ষের কম্বিনেশন। তোমরা সুকুমারের কবিতা পড়েছো, সেখানে একটা কবিতার একটা লাইন এরকম ছিল, হাঁস আর সজারু মিলে উনি একটা জীব কল্পনা করছেন। তোমরা কি ভাবতে পারো যে তার নাম দিয়েছেন হাঁস জারু? হাঁস আর সজারু দুটো মিলে হয়েছে হাঁস জারু। তোমরা হাঁস দেখেছো, সজারু দেখেছো ছবিতে, হাঁস জারুটা কেমন হবে? তোমরা যদি না দেখে থাকো তাহলে এটা কল্পনা করা কিন্তু কঠিন। তো এখন এই দেখার ব্যাপারটা যার যত বেশি মাথায় থাকবে, যার যত স্টক হবে, তত বেশি কম্বিনেশনটা করা যাবে, তার থেকে রিট্রিভ করে আনা যাবে, তুলে আনা যাবে। কথা কি বলছি বুঝছো? তো গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে এই জন্য প্রচুর পরিমাণে দেখতে হবে। এটা এই পোস্টারগুলো সাধারণত এই ধরনের হয়, এরকমটি করা যায়, এরকমটি করা যায়। এইবারে তুমি যখন করতে বসছো পোস্টার, তখন তোমার মাথার ভেতরে যেটা হচ্ছে সেটা হলো তোমার সমস্ত দেখাকে ও স্ক্যান করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে যে কেমন দেখেছি, কেমন দেখেছি, কেমন দেখেছি, একটাতে এরকম দেখেছিলাম, আর একটাতে এরকম দেখেছিলাম। আচ্ছা, আমি ওই যে দেখছিলাম একটাতে খুব বড় করে নামটা লেখা, আর একটাতে দেখছিলাম একদম সলিড কালারের পরে হলুদ দিয়ে লেখা। এক এক জায়গা থেকে এক একটা এনে একটা কম্বিনেশন আমরা কিন্তু মাথার ভিতর ক্রিয়েট করি। তাহলে যার দেখার স্টক কম, তার কম্বিনেশন কি ভালো হবে? হবে না। আর যার যত বেশি অভিজ্ঞতা, সে তত বেশি চমৎকারভাবে রূপকল্পনা করতে পারবে। এই জন্য তোমাদেরকে দেখতে বলেছি যে গ্রাফিক্স ডিজাইন যদি সত্যিই করতে চাও, তাহলে প্রচুর পরিমাণে দেখতে হবে। যত দেখবা তোমার মাথার ভিতরে স্টক বাড়তে থাকবে, এবং কাজের সময় সেই স্টক থেকে তুলে এনে এনে তুমি সুন্দর একটা জিনিস দাঁড় করাতে পারবা। প্রকৃতপক্ষে এই যে ডিজাইন তুমি যে করতে বসেছো, এই যে ডিজাইন করতে বসেছো, এতে তো নতুনত্ব কিছু আছে। একই জিনিস বিভিন্নভাবে সাজানো, বিভিন্ন রকম রং অ্যাপ্লাই করা। তা সাজানোটা কত রকম হতে পারে এটা তুমি যদি না দেখো, তাহলে তোমার নিজের থেকে চিন্তা করে তুমি তো বেশি রকম বের করতে পারবা না। কি বলছি বুঝছো? এই জন্য দেখতে হবে। তো যাক, আমরা তাহলে শুরু করি। শুরুটা কিভাবে করব? প্রথম ইলাস্ট্রেটর অন করলাম। এইবারে ইলাস্ট্রেটরটা ফাইলটাকে আমি ফার্স্ট সেভ করে নেব। এটাই সেভ করে নেওয়াটা সেভ ওয়ে। আমি সেভ না করে খাটতে থাকলাম, আধ ঘন্টা 1 ঘন্টা আমার কাজ হয়ে গেছে। একটা ডিজাইনে কিন্তু সময় লাগে। তো নানা ধরনের বিদ্যুৎ বিপর্যয় সহ নানা ধরনের বিপর্যয় ঘটতেই পারে। তো এরকমটি যদি ঘটে, অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়, তাহলে আমাদের ওই ফাইলটি আমরা যদি হারিয়ে ফেলি, তাহলে কি হলো? আমাদের এত সময়টা, খাটুনিটা বৃথা হয়ে গেল। তাই প্রথমেই আমরা কি করে নেব? সেভ করে নিব।
তাহলে আমরা ফাইলটা সেভ করি, ডেস্কটপেই করছি। তবে তোমরা ডেস্কটপে না করলে ভালো, নির্দিষ্ট কোনো ড্রাইভে রাখলে ভালো, কারণ ডেস্কটপ যদি উইন্ডোজ কোনো কারণে করাপ্ট হয়, কোনো সমস্যা হয়, তাহলে ডেস্কটপের ফাইলগুলো আমরা ফেরত পাবো না। ইউএস টিপিআর পোস্টার 1 এই নামে আমরা সেভ করব। তাহলে ফাইলটা প্রথম সেভ করলাম। এরপরের কাজ হলো, আগে আমাদের যা কিছু লেখা আছে ডিজাইনে থাকবে সেটাকে কম্পোজ করে ফেলা। কম্পোজটা দুই উপায়ে করা যায়। আমি দুই উপায়ে করে দেখাবো। প্রথম আমাদের আছে সাব্বির ম্যাথ ল্যাব, একটু বড় করে নিই না, SABBIR, তারপর একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তাই না? অ্যাপোস্ট্রফি এস, সাব্বির MATH ল্যাব, ম্যাথ ল্যাব। আমরা এন্টার দিয়ে পরের লাইনে চলে গেলাম। এবার লেখা আছে BASIC, বেসিক অ্যান্ড CREATIV, ক্রিয়েটিভ, বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ। তারপরের লাইনে চলে গেলাম, HSC ম্যাথ। তারপরের লাইনে চলে গেলাম, উইথ প্রি হাইফেন দিয়ে ইঞ্জিনিয়ারিং কেয়ার, তাই না? এইভাবে করে যতটা লেখা আছে আমরা এন্টার মেরে মেরে ভেঙে 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 লিখে গেলাম। তাহলে টোটালটা মিলে কি হচ্ছে, একটা কম্বাইন্ড লেখা হচ্ছে, একটা প্যারা হচ্ছে। বাকিটুকুও লিখে ফেলবো, ফোন নাম্বারটাও লিখে ফেলি। তার আগে অন্য ধরনটা বলি। লেখা ছেড়ে দিলাম, বাড়ি ফিরে গেলাম, আবার টি নিলাম, আবার এখানে ক্লিক করলাম, এবার লিখতে শুরু করলাম ফোন নাম্বারটা 01930, একটা হাইফেন 453717। বড় করে নিতেই পারি, আমরা বড় করে নিলাম। এটা লেখা শেষ। আবার বাড়ি গিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে এটা সিলেকশন ছেড়ে দিয়ে আবার টি নিলাম, আবার লিখতে শুরু করব। একটু বড় করে নিই। এবারে বাংলা আছে, বাংলা লিখি আমরা। তো বাংলা লিখতে গেলে কি কি করতে হবে আমাদেরকে? প্রথম হলো ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট কি ফন্ট হবে? সুতন্নি MJ। আচ্ছা, সুতন্নি MJ বাদ দিয়ে আর কি কি ফন্টে টাইপ করা যেতে পারে? সুতন্নি OMJ, এটা বলে দিয়েছিলাম, OMJ দিয়ে হবে না, কারণ OMJ হলো অগ্রর ফন্ট। বুঝেছি? আচ্ছা, সহজ বুদ্ধিটাও বলে দিয়েছিলাম, যাদের শেষে MJ লেখা থাকবে এবং নদীর নাম থাকবে সেগুলো হলো বিজয় সাপোর্টেড ফন্ট, তাই না? তার যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। তাহলে সুতন্নি MJ এর কথা প্রথমেই মনে এলো কেন? হ্যাঁ, এটা হলো মোস্ট কমনলি ইউজ করি আমরা। আমরা আদর্শ লিপি স্টাইলের যে ফন্ট বলি না, সেটা হলো সুতন্নি MJ, মানে একদম স্ট্যান্ডার্ড একটা স্টাইল বা ফন্ট এটা। এই কারণে অধিকাংশ জায়গায় আমরা সুতন্নি MJ-টাই ব্যবহার করি। কি বলছি কথাটা? সেই জন্য সুতন্নি MJ এর কথা বলছি আমরা। তাহলে সুতন্নি MJ কোথায় আছে? সুতন্নি MJ, সুতন্নি MJ ফন্ট আমরা সিলেক্ট করলাম। আর কোনো কাজ বাকি আছে? কন্ট্রোল অল্টার বি, অথবা এরপরে এই ক্লিক করে বিজয় ক্লাসিক, দুটোই হয়।
এবার আমরা লিখতে শুরু করলেই লেখা হবে PTI মোড়, চাইনিজ প্যালেসের বিপরীতে খুলনা, ব্র্যাকেট দিয়ে চাইনিজ প্যালেসের বিপরীতে, এই ব্র্যাকেট শেষ। এটা চাইনিজ প্যালেসের বিপরীতে কথাটা ছিল আরো স্পেসিফিক করা, তাই এটা ব্র্যাকেটের ভেতরে। আর এই ক্ষেত্রগুলোতে এই ব্র্যাকেট শেষ হওয়ার পর কমাটা হয়, কমার আগে অবশ্যই একটা স্পেস হবে না, কমার পরে গিয়ে একটা স্পেস হবে। মেয়েরা একটু কেয়ার নেয় না এই বিষয়টাতে, দেখলাম। খুলনা দাড়ি। হুম। আচ্ছা, আর একটা কথা কি আছে, এই একটা লাইন লেখা হয়ে গেল, আবার বাড়িতে গেলাম, আবার এখানে ক্লিক করে এটার সিলেকশন ছাড়ালাম, আবার টি দিলাম, আবার আর একটা লাইন রয়েছে যেটা উপরে যাবে বলে নোট করা আছে, তাই না? ব্যতি বড় করলাম কি দিয়ে? ব্যতিক্রমতার সাথে গণিতের ভিত্তি তৈরি করতে। তাহলে আমাদের লেখা শেষ, আমাদের লেখা শেষ। এই বাইরে বলে আসো তো, এত চেঁচামেচি করে কেন, কোথায় এরা? তাহলে বাস্তবে কাজ করতে গিয়ে প্রথম আমরা কি করলাম, যা টেক্সট আছে আমাদের, যা লিখতে হবে, টাইপ আছে, আমরা টাইপ করে ফেললাম। ওকে, তাহলে নাম্বার 1 হলো টাইপ দ্য টেক্সট। নাম্বার 2 আসো, এর একটা মাপ দেওয়া ছিল, পোস্টারটা কত মাপের হবে দেওয়া ছিল, 23-36। এই মাপের ব্যাপারটা আসলে কি, আমরা একটু তিক্ত বসরে আলোচনা করে নিই, আলাদা করে আলোচনা এটা করা হয়নি। আজকে যেহেতু বাস্তব কাজ শুরু হলো, তাই আমরা প্রাসঙ্গিকভাবে এটা আলোচনা সেরে নিই। তো বিষয় হলো যে কাগজের ফ্যাক্টরি গুলা, মিল গুলা, যে কাগজ তৈরি করে বাজারে ছাড়ে, এই কাগজগুলো তারা নির্দিষ্ট মাপে কেটে কেটে টুকরা করেই কিন্তু বাজারে ছাড়ে। সমস্ত মিল কারখানাগুলা একই স্ট্যান্ডার্ড অনুযায়ী একই মাপে কাটে কাগজগুলা। কি বলছি বুঝছো? বাজারে প্রচলিত সব থেকে বড় সাইজের কাগজ যেটা পাওয়া যায়, তার মাপ হলো একদিকে 36 ইঞ্চি, অপরদিকে 23 ইঞ্চি। এই মাপের কাগজটাই বাজারে সচরাচর পাওয়া সবচেয়ে বড় মাপের কাগজ। কি বলছি বুঝছো? এছাড়া আরো একটা মাপ আছে, সেটাও স্ট্যান্ডার্ড, সেটা হলো একদিকে 30 ইঞ্চি, একদিকে 15 ইঞ্চি। এটার ব্যবহার তুলনামূলক কম। এটাকে আমরা আগে যেটা বলছিলাম, আমরা সেটাকে বলি আমরা 23 আর 36। তো প্রেসের লোকেরা এটাকে শর্টকাট নেমে ডাকে 23-36 কাগজ বলে। আচ্ছা, এইবার আর একটা শব্দের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত আছো, সে শব্দটি হলো ডিমাই সাইজ কাগজ। অন্তত এটুকু তোমরা জানো, তোমরা যে ইউনিভার্সিটি নামক খাতাগুলো ব্যবহার করো, ওটা খুব জনপ্রিয় এবং সবাই তোমরা ব্যবহার করো, তাই ওই নামটাই বললাম। মানে বড় সাইজের এক্সারসাইজ বুক বলতে যেটা বোঝায়, ওইটাকে তোমরা অনেকেই ডিমাই খাতা হিসেবে জানো, এবং ওর একটা পেজকে তোমরা ডিমাই কাগজ বলে জানো। প্রকৃতপক্ষে ওটি ডিমাই সাইজ নয়। ডিমাই কাগজের মাপ হলো একদিকে 23 ইঞ্চি, অপরদিকে 18 ইঞ্চি। এটা হলো ডিমাই সাইজের মাপ। তাহলে আমরা দেখি একটুখানি, ছোট করে নিলাম
এটাকে ফিল আপ করে স্ট্রোক দিলাম। একদিকে দিব 23, 18 দিব, আর একদিকে দেব 23। এইটা হলো অ্যাকচুয়ালি ডিমাই সাইজের কাগজ। একটা জিনিস কি খেয়াল করেছো, আমরা যে সবচেয়ে বড় মাপের কাগজের কথাটা বললাম, এর সঙ্গে কিন্তু মিল আছে। কি মিল কে বলতে পারবে? আমরা ওটা বলেছিলাম একদিকে 36, একদিকে 23। আর ডিমাই সাইজের কাগজের মাপ বলছি একদিকে 18 ইঞ্চি, একদিকে 23 ইঞ্চি। তার মানে জাস্ট ওর হাফ এইটা। তার মানে এই ডিমাইটাকে যদি আমরা এই পাশে যোগ করে দিই, এই এবার দুটোকে একসঙ্গে ধরি, কত মাপ আছে আমরা একটু দেখি। কত আছে? 36। ফ্র্যাকশন আসছে সেটা আমার সেটিং এর কারণে। তাহলে একদিকে 36, একদিকে 23। তাহলে এইটার নাম যদি ডিমাই হয়, তাহলে এইটা এই টোটালটার নাম কি হবে? ডাবল ডিমাই। অর্থাৎ এই কাগজটির নাম ডাবল ডিমাই কাগজ। কিন্তু প্রেসের লোকেরা শর্টকাট করে 23-36 বলে অনেক সময়। তাদের ল্যাঙ্গুয়েজটা তারা বোঝে। কি বলছি, বোঝা গেছে? এইবারে যদি আমি এই একটা ডিমাই কাগজ এই পাশে নিলাম, কন্ট্রোল আর দিলাম, এটাকে এই মাঝামাঝি জায়গায় দাগ দিলাম, এটাকে কেটে এই টুকরা করে অর্ধেক করে ফেললাম, তাহলে ডিমাইয়ের অর্ধেক, এটাকে আমরা কি বলবো? হাফ ডিমাই। এবার এটাকে আবার মাঝখানে রোলার সেট করলাম, এটাকে কেটে অর্ধেক করলাম, এটাকে কি ডিমাই, কি বলবো? কোয়ার্টার ডিমাই বা ডিমাই 1/4। ডিমাই 1/4 অর্থাৎ একটা ডিমাইয়ের 4/1 ডিমাই 1/4। এইটার মাপ কত আসে? ফ্র্যাকশন আসলেও আমরা দেখি কত আসবে বলো তো। ডিমাইয়ের মাপটা কত ছিল? এইটা কত? এদিকে কত আছে? এদিকে আছে 18, আর এদিকে আছে 23। তাহলে 18-র ভাগ করলে কত হয়? 9। 9 দুগুণে 18। আর 23-এর 2 ভাগ করলে কত হয়? 11.5। গুড। তাহলে এইটার মাপ আসবে কতটুকু? 11.5/18। 9, সরি এক্সটেন্ডিং। এইটাকে আমরা ডিমাই হিসেবে জানি। এইটাকে আমরা ডিমাই হিসাবে জানি। তো এটাকে আসলে ডিমাইটা বলে কতটুকু ভুল আর কতটুকু আদৌ সামঞ্জস্য আছে কিনা। দেখো, একটা ডিমাই কাগজকে 4 ভাঁজ করে কিন্তু এই মাপটা আমরা পাচ্ছি। যেহেতু ডিমাই থেকে আসছে, তাই এটাকে অনেকেই ডিমাই বলে। বাস্তবে আমরা যে খাতাটা হাতে পাই, ওইটার মাপ দেখবা যে 11.5 নেই, আছে হলো 11। আর এদিকে 9 থেকে একটু কম আছে। কেন, এটা কেউ বলতে পারবা? যখন আমরা কেটে টুকরা করছি, কাগজ হলে স্ট্যাক ধরে কাটা হয়। স্ট্যাক মানে কি? পাঁজা। এরকম 500টা করে কাগজ থাকে এক রিমে, 500 পিস করে। তাহলে এবার কাটিং মেশিনে দিয়ে প্রথমে অর্ধেক করে ফেললো। অর্ধেক করলে কি চুলে চুলে মিলে সমান 2 ভাগ হয়, নাকি একটু এদিক ওদিক হইতে পারে? মানুষের হাতের মাপে একটু এদিক ওদিক হয়। তাহলে ওইটাকে যদি আবার সমান করতে হয় দুইটা টুকরাকে, তাহলে আরেকটু ছেটে ফেলতে হয় না? আবার ওটাকে আবার ভাঁজ দিলাম, এইভাবে কয়েকবার ভাঁজ দিয়ে কাটতে কাটতে খানিকটা কিন্তু থাকে না। এই জন্য আমরা থিওরিক্যাল মাপের থেকে বাস্তব মাপে একটুখানি কম পাই। বুঝছি কি না? আচ্ছা, যে কারণে লেটার সাইজের মাপ হইল 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চি, হাফ ইঞ্চি করে কম। আমাদের বাস্তবে আমরা কত পাচ্ছি? ডিমাইকে 4 ভাগ করলে 11.5/9। লেটারে পাচ্ছি কত? 8.5/11, ওই হাফ ইঞ্চি করে নাই। A4 এর মাপ সবাই তো জানে নাকি? রেসপন্স কম পাচ্ছি। এনিওয়ে, এইবারে আসো, কাগজে আমরা বিভিন্ন মাপের পাইলাম। এই কাগজকে যদি আরো ভাগ করি অর্ধেক, তাহলে কত হবে? ডিমাই 1/8। এবার আরো অর্ধেক ভাগ করলে ডিমাই 1/16। এগুলোও কিন্তু মাপ এবং এগুলোও চলে। তাহলে ডিমাইয়ের ব্যাপারটা আমরা বুঝতে পারছি, তাই তো? কাগজের যে স্ট্যান্ডার্ড মাপ, এটা আমরা বুঝতে পারছি। এবারে আসো, প্রাসঙ্গিকভাবে আরো কতগুলো ইনফরমেশন তোমাদের দিয়ে দিই।
সেটা হলো, তোমরা অনেক সময় ওই উম, ইসের দোকানে গেলে, প্রিন্টিং এর মানে তোমার কম্পিউটারের দোকানে গেলে তোমরা এভাবে বলো যে, ভাই অফসেট কাগজ আছে আপনার কাছে? জি আছে। তো আমাকে অফসেটে ফটোকপি করে দেন বা অফসেটে প্রিন্ট দিয়ে দেন। এবারে অনেক সময় অফসেটটা হাতে নিয়ে দেখছো যে পাতলা পাতলা, ভাই এটা কি 80 গ্রাম? এরকম তোমরা অনেকেই বলো না? বলো হয়তো। এই শব্দগুলোর সঙ্গে তোমরা পরিচিত। তো তোমরা এই বিষয়টা কি জানো যে 80 গ্রাম এই কথাটির অর্থ কি? কিভাবে 80 গ্রাম হলো? ওয়েট। তার মানে ওই A4 সাইজের একটা কাগজ ওজন করলে কি 80 গ্রাম হবে? তাহলে কি করলে হবে? আচ্ছা, বিভিন্ন উত্তর আসতেছে, আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। 80 GM। তবে লিখে দিই। এইটা হলো সঠিক কথা। অর্থাৎ কিনা 80 গ্রাম পার স্কোয়ার মিটার। 1 মিটার সমান রাফ হিসাব হইল 3 ফুট বাই 3 ফুট, বা 1 গজ বাই 1 গজ। একটু বেশি, আমরা রাফ হিসাব ধরলাম। তাহলে 3 ফুট বাই 3 ফুট এক টুকরা কাগজ যদি স্কেলে বা নিক্তিতে বা দাঁড়িপাল্লায় ওজন করা যায়, তাহলে সেটার ওজন যদি 80 গ্রাম হয়, তাহলে সেই কাগজটিকে বলা হবে 80 গ্রাম কাগজ। বুঝছি আমরা সবাই? তাহলে এই মাপটা হলো একটা স্ট্যান্ডার্ড। তার মানে 80 গ্রাম কাগজটা এইরকম থিকনেসের হবে, তার পুরুত্ব এরকম হবে। তাহলে শুধু কি 80 গ্রামের কাগজ হয়? বিভিন্ন মাপের কাগজ হয়। আমরা সচরাচর প্রেসে ব্যবহার করি 41 গ্রাম থেকে। 41 গ্রাম পাতলা ফিনফিনে কাগজ। 45 গ্রাম, 50 গ্রাম, 55 গ্রাম, মোস্ট কমনলি ব্যবহার করা হয় 55 গ্রাম কাগজ। এই কাগজগুলা সব 55 গ্রাম। তারপরে 61 গ্রাম, 65 গ্রাম, 70 গ্রাম, 80 গ্রাম। এরপরে আছে 100 গ্রাম, 120 গ্রাম পর্যন্ত আছে, বেশ মোটা। কি বলছি বোঝা গেছে? হুম? না, আসছি। তো তাহলে কাগজের ঠিক মানে ওজন আমরা কতদূর পর্যন্ত পেলাম? 120 গ্রাম পর্যন্ত। 120 গ্রামের উপরেও কিন্তু এই ওজন আছে। তবে সেই ক্ষেত্রে 120 গ্রামের উপর কাগজগুলো এতই মোটা হয়ে যায় যে সেগুলোকে আমরা সাধারণভাবে আর কাগজ বলি না। কি বলি? আমরা কার্ড বলি। অর্থাৎ কার্ডের মাপ শুরু হয় সর্বনিম্ন 120 গ্রাম থেকে, আর উপরে আনলিমিটেড না, 350 গ্রাম পর্যন্ত কমনলি। অর্থাৎ 120 গ্রাম, 150 গ্রাম, 180 গ্রাম, 200 গ্রাম, 220 গ্রাম, 250 গ্রাম, হ্যাঁ, 300 গ্রাম, 350 গ্রাম, এই পর্যন্ত চলতেছে কার্ড। এই পর্যন্ত চলতেছে কার্ড। এর উপরেও আবার মোটা আছে, এর উপরেও মোটা আছে। তখন আমরা ওইগুলোকে কার্ড বলতেছি না, বলতেছি বোর্ড। সেগুলোকে আমরা বলতেছি বোর্ড। এই বোর্ডের ওজন সর্বনিম্ন 300 গ্রাম থেকে 250 গ্রাম থেকে শুরু হয়। অর্থাৎ মাঝখানে কিছু মিক্সিং আছে। বোর্ডের ওজন শুরু হয় 250 গ্রাম থেকে, উপরে অনেক দূর পর্যন্ত যায়। যেমন ওই যে মিষ্টির প্যাকেটগুলো তৈরি করে না, যে কাগজ দিয়ে, ওইটাকে বলা হয় বক্স বোর্ড। বক্স তৈরি করে সাধারণত বক্স বোর্ড। তারপরে খাতার মলাট আছে, বাধাই খাতার মলাট আছে, সব বোর্ড। মজার ব্যাপারটা হলো, এই যে
ডিমাই মাপটা বললাম, ডাবল ডিমাই মাপটা বললাম, বাজারে কিন্তু ডিমাই ফর্মে পাওয়া যায় না, পাওয়া যায় ডাবল ডিমাই ফর্মে কাগজটা। কার্ডের ক্ষেত্রে কিন্তু ডিমাই মাপটি আর খাটছে না। যত রকম কার্ড আছে, তোমরা কালার কার্ড দেখেছো, রঙিন বোর্ড, এই তোমার রঙিন কার্ড, যে লাল নীল সবুজ হলুদ, তোমরা শিক্ষণ কাজেও ব্যবহার করেছো অনেকে। যত রকম কার্ড আছে এগুলোর মাপ একটাই এবং স্ট্যান্ডার্ড, সেটা হলো একদিকে 22 ইঞ্চি, একদিকে 22 ইঞ্চি, অপরদিকে 28 ইঞ্চি। তাহলে কার্ডগুলোর মাপ হলো 22 ইঞ্চি বাই 28 ইঞ্চি। কি বলছি বুঝছো? বক্স বোর্ডের মাপ আর জেনে কাটলেই মাথা ভারী হয়ে যাবে, এই পর্যন্ত জানলেই আমাদের চলবে। বিষয় হলো এই যে মাপটা জানাটা জরুরি কেন? জানাটা এই জন্য জরুরি, তুমি যখন ডিজাইন করতে বসবা তখন ক্লায়েন্ট যা বলবে যে আমার একটা পোস্টার দরকার, সবচেয়ে বড় কাগজে পোস্টার করবো আমি, সবচেয়ে বড় কাগজের মাপ কত? তুমি তো কাগজের মাপ জানো না, তাহলে ডিজাইন কি তুমি সঠিকভাবে করতে পারবা? তুমি বললে যে, সে বললো যে সবচেয়ে বড়টা পরেরটা, তাহলে এবার কতটুকু হবে? তোমাকে বললো যে একটা লিফলেট তৈরি করে দেন আমাকে, হ্যান্ড বিল, এরকম ধরনের সাইজ হয় না হ্যান্ড বিলে? এখন তুমি এটা আন্দাজি মাপ নিলে কি হবে? হবে, কিন্তু লস হবে। কি লস হবে? তোমরা জানো যে প্রেসে কেউ 1 পিস 2 পিস ছাপতে যায় না, কি করে? হাজার হাজার ছাপতে যায় প্রেসে। ছাপার ইউনিটই হলো হাজার। তার মানে তুমি যদি প্রেসে কিছু ছাপতে যাও তোমাকে জিজ্ঞেস করবে ক হাজার হবে। মজার ব্যাপার হলো 1,000-এর নিচে তুমি যে কয় কপি ছাপতে চাও তোমাকে হয়তো ছেপে দিবে, কিন্তু তোমাকে বিল কিন্তু পে করতে হবে 1,000, ছাপার বিল পে করতে হবে। তার মানে 1,000-এর নিচে কোনো ছাপার হিসাবই নাই। আর উপরে তো লাখ লাখ পর্যন্ত আছে। এই যে বড় বড় কোচিং সেন্টার গুলো, যে ইন্টারেট সেই হেন কয়টা পোস্টার ছাপে বলো তো? একবারে এক এক টানে 40,000, 50,000, 60,000 পোস্টার ছাপে কিন্তু ওরা। এখন তো তুমি কি করলে? তোমার কাছে পোস্টারের ডিজাইন করতে আসছে ইন্টারেট, তুমি চিন্তা করলে যে মাপ মাপ আহ, এক কাজ করি, 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি করে দিই, কিংবা 15 ইঞ্চি বাই 16 ইঞ্চি করে, এই 20 ইঞ্চি বাই 16 ইঞ্চি করে দিই। ডিজাইন তুমি করে দিলে, কিন্তু ছাপতে গেলে কি ঘটবে? তার কাগজটা যে সে কিনছে পাজা পাজা ধরে, মাপটা কত ছিল তার? 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি। তাহলে এদিকে তার 3 ইঞ্চি কেটে ফেলে দিতে হচ্ছে শুধু শুধু, আর এদিকে 2 ইঞ্চি কেটে ফেলে দিতে হচ্ছে, 18-র জায়গায় 16, আর ওদিকে 23-এর জায়গায় 20। তাহলে 1 পিস 2 পিস কাগজের ক্ষেত্রে ওই 2 ইঞ্চি 3 ইঞ্চি ফেলে দেওয়া সয়। যদি আমি 20,000 ছাপি তাহলে ওই 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে কাগজ, কতখানি কাগজ হয়? আদৌ কি সেটা মেনে নেওয়া যায়? তাহলে কি তোমার ওই ডিজাইন কি ছাপার যোগ্য হইল? তাহলে তোমাকে কাগজের মাপ জানতে হবে। তুমি একটা লিফলেট করতে গেলে, তো লিফলেট আমাদের উদ্দেশ্যটা কি থাকবে? যে কাগজের ন্যূনতম অপচয় করে কিভাবে আমি কাজে লাগাইতে পারি। ডিমাই কাগজকে আমি টুকরা করব, টুকরা করব, টুকরা করব, টুকরা করে করে এমন একটা মাপ আসতে হবে যে আসলো কত? একদিকে আসলো তোমার 9 ইঞ্চি, একদিকে আসলো 5.5 ইঞ্চি। বলতো এটা ডিমাইয়ের কত ভাগ হচ্ছে? 9 ইঞ্চি বাই 5.5 ইঞ্চি, তার মানে 4 ভাগেরও এক ভাগ, আবার ভাগ, তার মানে 8 ভাগের 1 ভাগ, ডিমাই 1/8 এটাকে বলে, বা ডিমাইয়ের 8 ভাগের 1 ভাগ। এখন তুমি যদি মনে করো যে ওইখানে 7 ইঞ্চি করে ডিজাইন, তাহলে 2 ইঞ্চি করে নষ্ট হয়ে গেল, তাহলে 10,000 লিফলেট ছাপলে এইরকম এইরকম পাজা পাজা হয়ে যাবে, ধরে ফেলে দিতে হবে শুধু শুধু কাগজগুলো। তুমি নিজে ছাপতে গেলে কি এটা মেনে নিতে? মেনে নিতে না। তাহলে আমাদের ওই মাপগুলো জানতে হবে যে একটা কাগজকে ন্যূনতম অপচয় করে কিভাবে আমি কাগজটাকে বড় রাখতে পারি। কথা কি বলছি বুঝছো?
এই যে কথা বললাম আমি, কাগজের ন্যূনতম অপচয়, এরই সাপোর্টে একটা জিনিস তোমাদের আমি দেখাই। এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ সবাই, এই পোস্টারটা দেখো, তিন সাইডে খানিকটা করে সাদা রয়েছে, উপরের দিকে প্রায় হাফ ইঞ্চি মতো সাদা রয়েছে, খেয়াল করে দেখেছো? আচ্ছা, কেন? বিষয় হলো, প্রিন্টিং এর ক্ষেত্রে একেবারে এজ টু এজ, অর্থাৎ কিনারা টু কিনারা ছাপা হয় না, খানিকটা জায়গা সাদা ছেড়ে দিতে হয়, ন্যূনতম একটা জায়গা, অন্তত কমপক্ষে 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ ন্যূনপক্ষে, সেইটুকু জায়গায় কিন্তু ছাড়া হয়েছে। সে ডিজাইনটা ইচ্ছা করলে এইখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি করে করতে পারতো, কিন্তু সে চেয়েছে কাগজের সর্বোচ্চ ব্যবহার, আমার একটুখানি কাগজও নষ্ট না হয়। আর কাগজ নষ্ট না হওয়া মানেই হলো ডিজাইনটা আরো বড় হওয়া, তাই না? সেই কারণে তিন পাশেই ন্যূনতম জায়গা ছেড়ে দিছে। কথাটি হলো, তাহলে উপরে হাফ ইঞ্চি ছাড়তে কেন, ওই জায়গাও তো বেশি ছাড়তে, ওই কম ছাড়তে পারতো। এটা একটা প্রশ্ন, যে উপরে হাফ ইঞ্চি কেন ছাড়তে হলো। এটা একটা প্রাসঙ্গিক কথা। কথা হলো, উপরে যে হাফ ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছে, এই জায়গাটার একটা নাম আছে প্রেসের ভাষায়, তাকে বলা হয় গ্রিপার। গ্রিপারের কাজ কি? কাগজটাকে যখন মেশিনে ঢুকায় দেয় মেশিন নিজেই, তখন ওই জায়গাটুকুতে ছাপ দেওয়া সম্ভব হয় না, ওই জায়গাটুকু তাকে ছাড়তেই হয়, ধরার জায়গা ওটা কাগজের, ওই জায়গাটায় কখনো ছাপা পড়ে না। তাহলে আমরা দেখি বা না দেখি, সমস্ত কাগজই ছাপতে গেলে ওই হাফ ইঞ্চি জায়গা কিন্তু ছাড়তেই হয়, এটাকে বলা হয় গ্রিপার। তাই দেখো, তিন দিকে খুব কম ছাড়া, ন্যূনতম, শুধুমাত্র এই জায়গায় বাধ্য হয়ে ছেড়ে দেওয়া এতটুকু। এই ক্ষেত্রে দুইটা টেকনিক অ্যাপ্লাই করা হয়। অনেক সময় এই কাগজটুকু কেটে ফেলতে চায়নি ক্লায়েন্ট, যে তাহলে আমার কাগজটা আরেকটু বড় থাকবে, সেই ক্ষেত্রে এমন করা হয় কোনো কোনো ক্ষেত্রে, যে এই পাশটাতেও এতটুকু রেখে বাকিটুকু কেটে ফেলে দিতে পারতো, তাহলে চারপাশে সমান একটা জায়গা ছাড়া হতো, একটা ফ্রেমিং তৈরি হতো সুষম, আর একটু ভালো দেখাতো। অথবা এইদিকে যেহেতু হাফ ইঞ্চি ছাড়তেই হবে, এদিকেও হাফ ইঞ্চি ছাড়লো, এদিকেও হাফ ইঞ্চি ছাড়লো, এদিকেও হাফ ইঞ্চি ছাড়লো, তাহলে চারপাশেই সমান করে ফাঁকা জায়গা থাকতো, সেক্ষেত্রেও দৃষ্টিনন্দন হইতো আরো বেশি। কি বলছি, বোঝা গেছে? তো এই যে বললাম যে গ্রিপার ছাড়তে হয়, তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কত কিছু হাতে পাই, চমৎকার চমৎকার জিনিস, সবগুলোতে তো এরকম হাফ ইঞ্চি ফাঁকা দেখি না। এই প্রশ্নের উত্তর হলো এই, ছাপার সময় ওখানে হাফ ইঞ্চি ছাড়তেই হয়েছিল, ফাঁকা ছিল, কিন্তু ডিজাইনের স্বার্থে পরবর্তীতে ছাপার পরে ওই ফাঁকা জায়গাটা কেটে ফেলে দেওয়া হয়েছে। কি বলছি, বোঝা গেছে? আমি কাগজের ওই ফাঁকা জায়গাটা ফেলে দিব কি দিব না, রাখবো, এর উপর ভিত্তি করে ডিজাইন দুই রকম করা হয়। তার একটাকে বলে ফ্লাশ ডিজাইন, একটাকে বলে নন ফ্লাশ ডিজাইন। ফ্লাশ কথার অর্থ হলো উন্মুক্ত করে দেওয়া, অর্থাৎ ডিজাইনটা উন্মুক্ত করে দেওয়া। অর্থাৎ আমি যখন একদম ডিজাইনের গা বরাবর কেটে বের করে ফেলবো, শুধু ডিজাইনটুকুই থাকবে কাগজ জুড়ে, সেটাকে বলা হয় ফ্লাশ ডিজাইন। আর এটাকে তাহলে কি বলা হয়? নন ফ্লাশ ডিজাইন। কি বলছি, বোঝা গেছে? তাহলে আমি যখন ডিজাইন করতে বসবো, তখন প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে দেব কি সাইজের কাগজে ছাপা হবে। ক্লায়েন্ট বলল এটা হবে হাফ ডিমাইতে, তাহলে হাফ ডিমাইয়ের মাপ কত হবে? হাফ ডিমাইয়ের মাপ কত হবে? আব্দুর রহমান বলবে, ও কাগজ নিয়ে নাড়াচাড়া করে একটু। হ্যাঁ, সেটা কত আমরা জেনেছি অলরেডি। 18 বাই 23, গুড।
তাহলে হাফ কত হবে? হুম, অর্ধেক কি আমরা এইভাবে করব নাকি এইভাবে করব? এইভাবেও কিন্তু করলে করা যায়। আচ্ছা, তাহলে এইভাবে করব। তাহলে কত হবে? কোন দিকে কাটলো? তাহলে 18 দিকে কেটে গেল, তাই তো? হ্যাঁ। হুম। 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 আচ্ছা, তার মানে কমনলি আসলে ওয়াইড থেকে কাটা হয়, তাই তো? তার মানে এইভাবে কাটা হবে, এই। তাহলে এইদিকে ছিল হলো 23 ইঞ্চি, তাহলে অর্ধেক করে ফেললাম, কত হলো? 11.5। আর এদিকে তো আর কমেনি, কমেছে? এদিকে কত আছে? তাহলে হাফ ডিমাইয়ের মাপ কত হবে? 18/11.5। এইবার আমি মাপ পেয়ে গেলাম যে আমার ডিজাইনটা কত, কোন কাগজে ছাপা হবে। ডিজাইন ছাপা হবে 11.5/18 ইঞ্চি কাগজে। এবারে এসো, আমার জানতে হবে যে এটা ফ্ল্যাশ ডিজাইন হবে না নন ফ্ল্যাশ ডিজাইন হবে। যদি নন ফ্ল্যাশ ডিজাইন হয় তাহলে আমি ন্যূনতম চারপাশে একটু একটু করে ছাড়ার চেষ্টা এই ইয়ে করবো। যদি ফ্ল্যাশ ডিজাইন হয়, কেটেই যখন ফেলতে হবে তখন ন্যূনতম ছাড়বো। আর যদি নন ফ্ল্যাশ ডিজাইন হয় তাহলে চারপাশে আমি সমান জায়গা রাখবো যাতে দেখতে ভালো লাগে, ওই হাফ ইঞ্চি করে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা কি আমার পোর্ট্রেট আকারে ডিজাইনটা হবে না ল্যান্ডস্কেপ আকারে হবে। এখন আমার যে কন্টেন্ট অর্থাৎ ডিজাইনের ভিতর যে মেইন জিনিসগুলো যাবে ফোকাসিং এ, সেইগুলোর উপর এই জিনিসটা নির্ভর করে। তো ধরে নিই আমার ল্যান্ডস্কেপে হবে, তো আমার এইখানে মাপ ছিল কত এই ডিজাইনটার ক্ষেত্রে? কত কত? না, এই যে এই পোস্টারটা করতে দেওয়ার ক্ষেত্রে মাপ ছিল কত ছেলেরা জানে? 36/23। এটা একটা কোচিং সেন্টারের পোস্টার, তাই না? তো আমরা কি খেয়াল করে দেখেছি? উত্তর হলো মনে মনে, না স্যার দেখি নাই। সেটা হলো যত রকম পোস্টার গুলো আমরা দেখি কোচিং সেন্টারে, সবগুলোই কিন্তু আড় করে থাকে। কেন বলতো? ল্যান্ডস্কেপ। কেন বলতো? এর একটা বিশেষ কারণ আছে। তাদের নামটা কিন্তু সবসময় তারা যথাসম্ভব বড় করে দেখাতে চায়। তা বড় করে দেখালে পোর্ট্রেটে বড় করে যায় নাকি ল্যান্ডস্কেপে বড় করা যায়? এই কারণেই ওদের সব পোস্টার গুলো থাকবে সব ল্যান্ডস্কেপে বেশিরভাগ ক্ষেত্রে। কি বলছি বুঝছো? যারা নাম ফোকাস করতে চায় না, অন্য অন্য বিষয়গুলো ফোকাস করতে চায়, তারা পোর্ট্রেটে করতে পারে। কি বলছি বুঝছো? তাহলে আমাদের এখানে নামটা ফোকাস করার একটা বিষয় আছে, সুতরাং আমরা কি করব? ল্যান্ডস্কেপ করব। ল্যান্ডস্কেপ করলে ওয়াইড হবে কত? 36। ওয়াইড হবে 36, তাহলে আমরা নিলাম এই 36/23। তাহলে প্রফেশনাল কাজ কিভাবে করতে হয় বুঝতে পারছো তো আস্তে আস্তে। এই তাহলে 18 ইঞ্চি/36 ইঞ্চি। আচ্ছা, আমি এইটা তো এইখানেও বসাতে পারতাম, এইখানে বসালাম না কেন? এরকম বসাতে পারতাম, পারতাম না? এটা ভুল হয়েছে, এই হবে, এরকম বসাতে পারতাম না ডিজাইন করার সময়? কোনো সমস্যা আছে এতে? কি সমস্যা? হুম, লেখা সরিয়ে দিলাম, তারপরে কি সমস্যা আছে? খেয়াল করে দেখো, এই যে প্রিন্টিং এরিয়াটা, এটা একটা যন্ত্রণা। আমরা যখন ডিজাইন করতে যাব এই জিনিসটা আমাদের বারবার করে যন্ত্রণা করবে। এখানে এই দাগটা কিসের, হঠাৎ হঠাৎ মনেও থাকবে না, এরকমও হবে। তাহলে আমরা বেস্ট প্র্যাকটিস হলো এই প্রিন্টিং এরিয়ার বাইরে করি, তাহলে নির্ঝামেলায় করতে পারবো। তাহলে আমরা প্রথমে কি নিলাম? মাপ অনুযায়ী এরিয়া নিলাম। এরপরে আসি এই টোটাল গুলাকে এই পাশে সরিয়ে নিয়ে আসি। প্রথমে হলো আমরা টেক্সটটাকে টাইপ করে নিয়েছি, মাপ অনুযায়ী এরিয়া নিয়েছি। এরপর আমরা প্লেস করব টেক্সট গুলাকে, যে
কোনটা কোথায় যাবে, টেক্সট গুলাকে প্লেস করব। তাহলে এটা তো বলাই ছিল নোটে, এটা যাবে প্রথম উপরে, তাই না? এখানে প্লেস করলাম, এই উপরে গেল। তারপরে ঠিকানা সবসময় সবার নিচে হয়, তাহলে ঠিকানাটাকে এই নিচে বসিয়ে দিলাম। ফোন নাম্বারটা ঠিকানার আগে বা পরে কোথাও যাবে, দিলাম এখানে বা এখানেই রাখলাম, পরে ঠিক করব। এরপর আছে এদিকে সব একসঙ্গে জোড়ানো। জোড়ানো থাকলে কি করতে হবে, এই কেটে আনলাম, কন্ট্রোল এক্স, আবার বাড়ি ফিরে গেলাম, আবার কি ধরলাম, ক্লিক করলাম, এবার কন্ট্রোল ভি। তার মানে যে কাজ আমি লাইন আলাদা আলাদা করে লিখতে গেলে যে কাজ করতে হয়েছিল আমাকে, এখানে সেই কাজই করতে হলো পরে, বরং আরো যন্ত্রণা বেশি হলো। কি যন্ত্রণা এবার দেখাই। এটা হলো আমার মেইন লেখা, ফোকাসিং হবে এটা। এরপরে হলো, এইটা হলো ওর বিশেষণ, এই নামের বিশেষণ। তাহলে এইটাকে কেটে আনবো, বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ, এই কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এই হলো বিশেষণ, এর কাছেই থাকবে। সর্বশেষ হলো এইটা একটা জিনিস, এইচএসসি ম্যাথ উইথ প্রি ইঞ্জিনিয়ারিং কেয়ার, এই বসাইলাম, বসাইছি। এখন খেয়াল করে দেখো যন্ত্রণাটা কি, এর দুটো ফলস লাইন রয়েছে, তা কি দেখছো? এই দুটো কিন্তু যন্ত্রণা করবে। আমি বড় করতে চাচ্ছি, করতে চাচ্ছি, নানান রকম কাজে, ছোট বড় ট্রান্সফর্মের ক্ষেত্রে এই দুটো লাইন আমাকে যন্ত্রণা করবে। তাহলে এই লাইন দুটো কি করতে হবে, মুছে দিতে হবে, ফলস লাইন দুটো। এই লাস্টে গেলাম, একবার মুছছে, আরো একটা রয়ে গেছে, দুই লাইন না, এই। তাহলে এই যন্ত্রণা করা ভালো, নাকি ওই লেখার সময় যে জিনিসটা আলাদা আলাদা, সেটাকে আলাদা আলাদা লেখাই ভালো? দেখছো এই যে বাংলাগুলো কি সুন্দর, জাস্ট টেনে আনছি আর বসাই দিছি। তাহলে এবার দেখো, আমার যদি আলাদাই লিখতে হয়, মনে করো লিখবো এই SADBIR, এটা একটা লাইন। এবার আমাকে ভিন্ন লাইন লিখতে হবে, তাহলে আমাকে কি করতে হচ্ছে, এই বাড়ি ফিরে গেলাম, এই সিলেকশন ছেড়ে দিলাম, আবার টি নিলাম, আবার ক্লিক করলাম, DATCH, মনে করো এই আর একটা লাইন লিখবো আমি। এই টোটাল সিস্টেমটার একটা শর্টকাট বলে দিয়েছিলাম, হাত তুলবে কে কে মনে রাখতে পেরেছো? এই টোটাল সিস্টেমটা, এই যে বাড়ি ফিরে গেলাম, আবার সিলেকশন ছেড়ে দিলাম, তারপরে টেক্সট নিলাম, ক্লিক করলাম, আবার টাইপ করতেছি। মেয়েদের ভিতরে আছে মনে? বাহ, তাও তো আছে কয়েকজনের। আমি, ভালো লাগলো যে অনেকে মনে রেখেছে। আমি আবার বলে দিই, টি, দুই হাত তুলছে রাখছেন, তার মানে ও ভুলে গেছে, তাই খুব জোর দিয়ে দেখাচ্ছে যে আমার কিন্তু মনে আছে, আমার জিজ্ঞেস করি না, দুই হাত তুলছি। SADBIR, হয়ে গেল আমার একটা লেখা। আর একটা লেখা করতে যাব, কন্ট্রোল চেপে ধরে ফাঁকা জায়গায় ক্লিক করো, আবার লেখা শুরু করো, DATCH। তাহলে সংক্ষেপে হলো না এই? তাহলে আমার সিলেকশন ছাড়া এই কাজগুলো করা লাগলো না। তাহলে আমি খাটিয়ে নিয়ে তারপরে উপায়টা বলে দিলাম, যাতে দুটো জিনিসের তফাৎ বুঝতে পারো। তা নাহলে ভালোটা যদি বলি যে এইটাই করবা, তা তোমরা করবা না, কারণ সুফল তো জানো না। যখন কুফল জানবা তখন সুফলের গুরুত্ব বেশি বুঝবা, এই জন্য। তাহলে এইবার আমার লেখা এখানে বসানো হয়ে গেল। ফোকাস কোনটা, এইবার ফোকাস অনুযায়ী, গুরুত্ব অনুযায়ী আমার সাইজ চেঞ্জ করতে হবে, যদি চাই ফন্ট চেঞ্জ করতে হবে। তাহলে এইটা হলো আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এইটা হবে প্রায় পদ্মা জোড়া, হ্যাঁ, এইরকম ধরনের, এই বসাইলাম, হ্যাঁ। এখন আসো, এইটা হবে মনে করো ফোন নাম্বারটা এইরকম, এইটা ধরো এতখানি বড় ধরে নিলাম, এই তারপরে হলো ফোন নাম্বারটা, এই দুটোকে ধরে এক লাইনে বসিয়ে দিলাম, এই। এটা এক লাইনে দাও বা দুই লাইনে দাও, মনে করো যে এতটাই বড় হলো। আর বেসিক অ্যান্ড ক্রিয়েটিভ যেহেতু এরই বিশেষণ, খুব বড় হবে না, অন্যগুলোর থেকে ছোট হবে। গণিতের ভিত্তি তৈরি করতে এইটা হবে নামের থেকে ছোট, হ্যাঁ,
ঠিকানার থেকে একটু বড়। এই এখন আসো, তাহলে আমার মোটামুটি স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে গেল, কম্পোজিশন করছি। ফন্ট, এবার আসো ফন্টের ব্যাপারে। ফন্ট সিলেকশন করো। বাংলার ক্ষেত্রে খুবই কম লেখা রয়েছে, তো এইখানে কমন ফন্ট সুতোর নিয়ম যে থাকলেই মনে হয় ওয়েল এনাফ, যথেষ্ট। এই কে আগে যেতে চাইছিল, চলে যাও। কিন্তু এইটার ব্যাপারে, এই ফন্টটা কি আমরা মনে করতেছি যে ওকে আছে? যদি না থাকে, কোনো ফন্ট যদি ওকে না থাকে, তাহলে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট তথ্য আমি তোমাদের জানাই, সেটা হলো যা কিছু ম্যাটেরিয়াল, প্রিন্টেড ম্যাটেরিয়াল আমরা হাতে নিয়ে না দেখি, হাতে নিয়ে কি দেখি? একটা পোস্টার কি আমরা দেয়াল থেকে তুলে নিয়ে হাতে করে দেখি? একটা লিফলেট কিন্তু হাতে নিয়ে দেখি, একটা ভিজিটিং কার্ড হাতে নিয়ে দেখি, একটা ব্রোশিওর হাতে নিয়ে দেখি। যা কিছু হাতে নিয়ে দেখি, এইসব ক্ষেত্রে, এইসব ম্যাটেরিয়াল ডিজাইন করার ক্ষেত্রে যতটা সম্ভব বোল্ড লেখা এড়ানোর চেষ্টা করতে হবে। আর যা কিছু হাতে নিয়ে না দেখবো, অর্থাৎ দূর থেকে দেখবো, সেখানে রেগুলার লেখা এড়ানোর চেষ্টা করতে হবে। সেখানে যতদূর সম্ভব বোল্ড লেখা ব্যবহার করার চেষ্টা করতে হবে। কেননা ওই সমস্ত লেখা সাধারণত আমরা চলমান অবস্থায় দেখি। সেইখানে যদি কোনোটা অস্পষ্ট থাকে, সরু সরু লেখা বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়ে দেখছি না, ওইটা আমরা স্কিপ করে যাচ্ছি। একটা পোস্টার ইন্টার 8 দিয়েছে, তো আমরা ভালো পড়তে পারলাম না, আমরা কিন্তু এটার জন্য দাঁড়াচ্ছি না। তাহলে ক্ষতিটা কার হইলো? ইন্টার 8 এর ক্ষতি হইলো। তারা যে উদ্দেশ্যে প্রচার করতে চাচ্ছে, তাদের সেই উদ্দেশ্য পুরোপুরিভাবে সফল হইল না। কিন্তু এমন যদি হইতো যে তাদের ডিজাইনটা এতই বিবেচনা করে তৈরি করা যে এক নজর দেখেই টোটালটা সহজে পড়ে ফেলা যাচ্ছে, তাহলে কিন্তু তারাই লাভবান হইতো, তাদের ওই অ্যাডভার্টাইজের উদ্দেশ্য সফল হইতো। তাহলে এই পোস্টার, ব্যানার যেগুলো আমরা চলমান অবস্থায় দেখি, এইগুলো স্পেশালি এ সহ যাবতীয় প্রিন্টিং ম্যাটেরিয়াল, এইগুলো ডিজাইন করতে বসার সময় একটা জিনিস খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, সেটা হলো রিডেবিলিটি, অর্থাৎ পঠনযোগ্যতা। এটা যেন সবার আগে প্রায়োরিটি পায়। ডিজাইন এমন করলাম, আরে ঝাক্কাস ডিজাইন হয়েছে স্যার, কিন্তু কি লেখা এটা ভালো পড়া যাচ্ছে না, তাইলে কি ওই ডিজাইন কি আসলে উদ্দেশ্য সফল হইলো? ডিজাইনের উদ্দেশ্য কি? আমার বক্তব্যটাকে অডিয়েন্সের কাছে পৌঁছায় দেয়া। তো অডিয়েন্স কালার দেখে একেবারে ফিট হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, কিন্তু কি লেখা তা আর পড়তে পারেনি অজ্ঞান হওয়ার আগে। কাজ কি হইলো কিছু? তাহলে সবার আগে প্রায়োরিটি দিতে হবে কি কাকে? রিডেবিলিটিকে। অতি সহজে যেন, দ্রুত যেন পড়ে ফেলা যায় জিনিসটাকে। কি বলছি বুঝছেন? তাহলে এবারে হুম, হুম, ছুটি দুইটা মেয়ে বোধ হয়, দুইটা মেয়ে গেছে নাকি, না একটা মেয়ে? একটা, আরেকটা বই আছে তো, আর কেউ বাইরে গেছে কিনা? আচ্ছা, তাহলে এই লেখাটাকে চলে যান, আমি একটু পরে বলছি। এই লেখাটাকে আমরা যাতে অতি সহজে দেখা যায় আরেকটু মোটা করব, বোল্ড করব। হুম, এগুলোকেও সব বোল্ড করে দিব। ওই এটা ঢেকে গেছে না, এই দিলাম। স্টাইলে গিয়ে এটাতে বোল্ড নাই মনে হচ্ছে, সুতো নিয়ম যে, কিন্তু বোল্ড নাই দেখা যাচ্ছে না। আচ্ছা, তো যা বোল্ড করব। আচ্ছা, কেউ কি বলতে পারবে, অপ্রাসঙ্গিক যদিও, বোল্ড না থাকলে আমাদের তখন কি করণীয়? স্ট্রোক বাড়িয়ে দিতে হবে, গুড। মানে আমি তো গায়ে সরু, একটা মোটা সোয়েটার পরিয়ে দিলে মোটা হয়ে গেলাম। কি মোটা হয়ে গেল না? তবে এইগুলো কিন্তু বিকল্প, এটা সচরাচর কিন্তু করা যাবে না। বোল্ড নাই, বোল্ড অক্ষর বেছে নিতে হবে। আমি যেটি দিয়েছিলাম এখানে, সেটা হলো ইমপ্যাক্ট। এই ইমপ্যাক্ট চলেই আসছে, দেখছো, মোটা মোটা, বেশ সুন্দর। হুম, তাহলে কোনটা ভালো লাগছে, এইটা না এইটা?
এই এইবারে আসো, মনে করো যে ডিজাইন তোমার অনেকটাই হয়ে গেছে। আচ্ছা যাও, এইটারই একটা কপি নাও, নিয়ে এইবার এটাকে ইম্প্যাক্ট করে দাও। এইবার দুটো তুলনা করো, কোনটা ভালো লাগতেছে? এই নতুন করাটা, তাহলে এটা ফেলে দাও, এটা থেকে এটা ভালো লাগতেছে। সবসময় ডিজাইন করতে হবে তুলনা করে। আমরা যা কিছু ভালো দেখি বা মন্দ দেখি সব কিন্তু আপেক্ষিক, অর্থাৎ একটার অপেক্ষায় আর একটা। এই জিনিসটা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবসময় আপেক্ষিক বিষয়। তাই সবসময় আমরা ডিজাইন দুইটা করে তুলনা করব, যেটাতে লাল দিলাম, আচ্ছা দেখি লাল দিয়ে কেমন দেখায়, হ্যাঁ, আর আরেকটা করে দেখি, এটা লাল হইল না যদিও, আরেকটা করে দেখি এটাতে হলুদ দিয়ে কেমন দেখায়। হুম, এই হলুদ দিয়ে কেমন দেখায়, কোনটা ভালো লাগতেছে? লালটা। তাহলে হলুদ চলবে না, হলুদ চলবে না, বুঝছি। সবসময় এইভাবে করে করে দেখতে হবে। তো যখন এমন হলো যে না, লালটা ভালো লাগতেছে, সাথে এইটাকে আমরা যদি ধরে নিই যে এরকম একটা কালার দিই, সেটাও ভালো লাগতেছে, তাহলে এইটা হলো একটা ভেরিয়েশন। না, এটাও চলে, এটাও চলে। ক্লায়েন্টকে ভেরিয়েশন করে দেখাতে হয় যে ডিজাইনটা কত রকম ভাবে সম্ভব। এইটা আর একদিন বলবো ভেরিয়েশন সম্পর্কে। এইবারে আমাদের কাজ হলো সাইজ করা, ফন্ট রিসাইজ করা, কালারাইজ করা, ফন্টের গুরুত্ব অনুযায়ী কালার দেওয়া, এবং সর্বশেষে ব্যাকগ্রাউন্ড দেওয়া। কি বলছি বুঝছেন? এইগুলো হলো কাজের ধাপ একটা বাই একটা। আজকে ক্লাস অনেক সময় হয়ে গেছে, এই পর্যন্ত রাখি। এইটা বাড়িতে সবাই ট্রাই করবে, করার পরে কালকে এইটার কন্টিনিউশন আবার হবে। কি বলছি বোঝা গেছে? এইটা আপাতত এইভাবে সেভ করা থাকলো, বাড়িতে সবাই করে নিয়ে আসার পর ভেরিয়েশন গুলা আবার কালকে ক্লাস শুরু করব। সে টুল কই?